পুলিশ নিরাপত্তা দেয় এবং পুলিশ বিভিন্ন জায়গায় অন্যায় কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, কখনো স্বতঃপ্রণোদিত মামলায়, কখনো অন্যের দ্বারা মামলায়, সেখানে তদন্ত করে পুলিশ শাস্তি দানের বিষয়গুলো নিশ্চিত করে। কারণ পুলিশের সে বলা যেতে পারে পুলিশের ব্যবস্থা সিডি কিংবা ফরওয়ার্ডিং ইত্যাদির উপর আদালত সেখানে বিচার বিশ্লেষণের মাধ্যমে বিচারক সেখানে রায় ঘোষণা করে না, তার আগে শুনানি ইত্যাদি চলে। এখন পুলিশ যদি নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষ, যানবাহন চালক তাদের কাছ থেকে যদি ঘুষ নেয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ যদি ঘুষ নেওয়ার অভিযোগ যদি সরাসরি থানায় গিয়ে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে জানানো হয়, তাহলে সেটা নিশ্চয়ই ত্রিপুরার বুকে যে প্রথমবারের মতন ঘটনা ঘটেছে এমন দাবিদার যারা আছেন বা এমন দাবি যারা করেন তাহারা নিশ্চয়ই এই কাজটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবেন। আজ বিশ্রামগঞ্জ থানায় সকালবেলায় একজন যানবাহন চালক সরাসরি থানা পুলিশের সঙ্গে দেখা করে বলছেন যে তাদের থানার সামনে যেখানে যানবাহন সেখানে রুটিন মাফিক যে তল্লাশি চালানো হয়, সেখানে নাকি যানবাহন চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়, জরিমানা করা হয়, এবং কেউ কেউ সে জরিমানা করানোর জন্য না করানোর জন্য যদি ঘুষ দেন তাহলে সেখানে আর জরিমানা করানো হয় না। যানবাহন চালকদের কাছ থেকে বিড়ি, জলের বোতল ইত্যাদি ঘুষ নেওয়া হয়, টাকা পয়সা নেওয়া হয়, 200, 250, 500 যে যেভাবে পারেন ঠিক সেভাবে টাকা আদায় করেন। বিশ্রামগঞ্জ থানার আজ এই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে গেছেন, হয়তো অনেকে বলছেন যে এটাই চলছে। আমরা নিশ্চয়ই তাকে একেবারে শিলমোহর দিয়ে বলছি না যে যারা পুলিশে কর্মরত আছেন সবাই এই ক্যাটাগরিতে পড়েন। আমরা এটা বিশ্বাস করি যে এখনও পুলিশের একটা অংশ আছেন সততার সঙ্গে কাজ করেন, নিষ্ঠার সঙ্গে কাজ করেন এবং অবশ্যই তারা তাদের পেশাকে শ্রদ্ধা জানান। বিশ্রামগঞ্জ থানার সেই পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ এই যানবাহন চালকদের আরও অভিযোগ যে থানার পাশেই সেখানে পুলিশের লঘু সমেত সেখানে টুপি ফেলে রাখা হয়েছে, ডাস্টবিনে সে টুপি ফেলে রাখা হয়েছে। অর্থাৎ পুলিশের লঘুর প্রতি যে শ্রদ্ধা দেখানো উচিত সেটা তারা দেখাচ্ছেন না। সে টুপি, পুলিশের লঘু সমেত সে টুপি সেখানে ডাস্টবিনে, ড্রেনে ইত্যাদি জায়গায়, নোংরা জায়গায়, আবর্জনায় ফেলে রাখা হয়েছে। যানবাহন চালকরা সেই টুপি সংগ্রহ করে বলছেন যে পুলিশ তার লোগোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন না, পুলিশ তার পোশাকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন না। এমন যে ঘটনাটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি বা আপনাদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করছি, সেদিক থেকে অবশ্যই এই ঘটনাগুলো বোধ হয় একটু অন্যরকম। আমরা একবার শুনি তারা কি বলছেন। আমরা এদিকে বিশ্রামগঞ্জ লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই। আমরা যদি 2 পূজা বাস রয়ে সেটা বিশ্রামগঞ্জ থেকে এসপি অফিস যাই বা বিউসির কাছে যাই, তারা একই কথা 2 পূজাতেও 500 টাকা দিতে হবে। 2 পূজা আমরা কত টাকা ভাড়া পাবো, তারা এই দামদাটা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা ল্যাপস থাকে, কাগজপত্র তো আমরা ওকে রাই, আপ টু ডেট রাই সবসময়। তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ট হয়, তারা 1500 টাকা ফাইন লাগবে, কম হইতো না গাড়ি ডুবা। আর ব্যবহার যদি আপনি দেখেন, আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারার মাথাতে এই জিনিসটা নাই। তারারে আপনি এদিকে যাইতে গেলে 50-100 টাকা হাত খরচ দিলে তারা হইতো না, 200 টাকা কমে হইতো না, তাই না? আজকের থেকে 2 দিন আগে আগরতলার থেকে পুরো মাল লয়ে আইছে আন্ডারলোড গাড়ি, বিশ্রামগঞ্জে আওনে তাই 500 টাকা জরিমানা দেওয়ানি লাগছে, বাজারে মালটা নামছে কয় টাকা তাই কি বেড়াইছে। বন্যায় দিন নাই দুয়ালে হয়ে গেছে গা। আমরা যে ওখানে স্ট্যান্ড এসে রোজগার করে নিয়ে সংসার চালাবো না, তারারে চালাবো, আমরা তো হিসাবে তারারে চালানো লাগতেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আসলে পুলিশ ডিপার্টমেন্টের কিছু কিছু লোক আছে, ওদের তো সংসার চলে না, কষ্ট হচ্ছে, তার জন্য ঘুষ না নিলে তো চলে না। ঘুষ তো নিতে হবে, কারণ ত্রিপুরা রাজ্যের মন্ত্রীরা কোটি কোটি টাকা দিয়ে দিল্লি বাড়ি করে আর খানে খানে পেট্রোল পাম্প করে, রাবার বাগান কিনে, এই তুলনা তো পুলিশ ছোটখাটো ঘুষ তো খেতেই পারে, কারণ না হলে তো চলবে না। কম্পিটিশন তো সবার মধ্যে থাকার দরকার, যেমন মন্ত্রীদের মধ্যে কে কার থেকে বেশি কে পয়সা রুজি করবে
তাদের মধ্যে তো কিছু আছে না। আমার এবার বিড়ি, জল সবই লাগবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? চিনার অভাব নাই, তারা ধরতে পারে না। কে লিগে আমরা পিছনে লাগিয়ে রাখছে? আমার একজন স্ট্যান্ডের ভাই, হ্যাঁ 15টা 16টা রড লইয়া যাইতেছে। এই 15টা 16টা রডের লিগে যদি হ্যাঁ 500 টাকা ফাইন করে কেমনে হইব? হ্যাঁ কয় টাকা ভাড়া পাইব বিশ্রামগঞ্জ বাজার থেকে বিউসির সামনে, নতুন বিউসির সামনে 200 টাকা ভাড়ার লিগে হ্যাঁ 500 টাকা ফাইন। এও কি তা অনেকক্ষণ দাঁড়া করে রাখছে সেটা? হ্যাঁ কি হয়? আমরা যে মাত্র গাড়িটা দাঁড়া করাইছি, আমার গাড়িটা দাঁড়া করানোর পরে সবকিছু তারা বন্ধ করে দিচ্ছে। কথা কইবে সবাই সামনে কই দিকে তো আমরা কার্য ঝগড়া করতে পারছি না, মীমাংসা করতে পারছি। তোমরা যাতে সেকেন্ড টাইম আমরা লগে না করো, কি লিগে তোমরা আমরা লগে কথা কইতে আয়ো না? একজন একজন দেখে সেটা কি লিগে কথা কইবে? মানে থানা দরজা লাগাইছে আপনারা দেখে? হ্যাঁ, টোটালি বন্ধ করে দিচ্ছে থানা দরজা। থানা দরজা বন্ধ করে দিয়েছে গেছে গা। সারে গেছে গা। এখন গাড়ি লইয়া আপনি মনে করেন আমরা স্ট্যান্ডে গাড়ি দিয়ে গিয়ে দেখেন কাগজপত্র কোনটা লেপস আছে, থানার গাড়ির কাগজপত্র নিয়ে দেখেন। আমরা যদি কোনো স্ক্রিনশট দিতাম, আপনারা দেখাইতাম, আমি প্রুফ দিয়ে দিব। মানে থানার গাড়ির একটা কাগজপত্র নাই? আপনি নিজেই দেখেন, আমার কথা ভুল হইতে পারে, আপনি নিজে চেক করেন। আপনারা নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমরা আইছি। নমস্কার দাদা, আমি বিমান একতা মিশনের পক্ষ থেকে, ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, এই ভারতবর্ষে শুধু ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে যে দুর্নীতি এখন মাথাচাড়া দেওয়া উঠছে, এতে দেশের মঙ্গল বা মানুষের মঙ্গল কোনোরকমই কামনা করা যাইতেছে না। কিভাবে হবে বলুন? একটা পুলিশ অফিসার যে ডিএসপি, ন্যূনতম ওনার বেতন হইতে পারে 1.5 লক্ষ টাকা। ওনারা যদি আবার 25,000 30,000 টাকা দিয়া ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্টের অফিসাররা যেখানে পয়সা আছে, হ্যাঁ, এখানেই ঘুষ দিয়া তারা পোস্টিং লয়, তাহলে তারা কি দেশের বেবিচার করবে না সুবিচার করবে? বেবিচার করে তারা পয়সা কামাইতেছে। তারা কি কোনোদিন ভাবে এই যে ত্রিপুরা রাজ্যে এত বড় একটা দুর্যোগ গেল, মানুষ আমরা দুঃখিত বড় বইয়া, আমরা মানুষের লেখা হয়তো আর কিছু করতে পারি না। আপনার সাথে শেয়ার করে অন্তত এই কথাটা বলি যে মানুষের পাশে দাঁড়াও, এই কথাটা মানুষকে বলি, নিজেরও চেষ্টা করি দাঁড়ানো। আর তারা এই যে ড্রাইভাররা কি পরিশ্রম করে, কত সকালবেলা না গাড়ি নিয়ে বাইরে রাত্রে 10টা 12টা সারা রাত্রেও গাড়ি চালা, তারা 500,000 টাকা কামাইতে পারে কিনা খরচা দিয়া, মানে হোটেলে খায়া, বিড়ি সিগারেট খায়া। আপনার খবর নিয়ে দেখেন, কোন ড্রাইভাররা আর বা রিক্সা চালা যারা, তারা অস্তিত্ব আছে, তাদের মতন মানুষের টাকা যদি তারা ঘুষ খায়া এই দেশের পরিণাম আনতে পারে, মানুষের শোষণ করতে পারে, তাহলে কি হবে? তবে হ্যাঁ, এই তারা করে কেন? তারা করে নেতারা লেগে, যে দেশে ভালো নেতা না হবে এই দেশের মঙ্গল কোনোদিন হইতে পারে না। কারণ দেশের মঙ্গল, সুখ, শান্তি, দেশের ডেভেলপমেন্টটা কিন্তু করে মন্ত্রীরা, যারা নেতা হয়। আমাদের ভারতবর্ষে কোন নেতারা আছে যে দুর্নীতির লোকে জড়িত নাই? এরা কোটি কোটি টাকার মালিক। আজকে সিবিআই যদি লাগায়, আমার মনে হয় প্রতিটা ঘরে এদেরকে যদি সিবিআই তদন্ত করে, যে টাকাগুলি বাড়িব, অন্তত 2 থেকে 3 কোটি টাকা প্রতি ফ্যামিলি ঘরে, ভারতবর্ষের প্রতি ফ্যামিলিতে 2 থেকে 3 কোটি টাকা করে প্রতি ফ্যামিলিতে যাইব দাদা। তাইলে আপনি ধরে নেন এই ভারতবর্ষে কি ধরনের দুর্নীতি শোষণ এরা করতেছে। একটা দিয়েছে আইএস অফিসার, প্রধানমন্ত্রী থেকে আপনার নিচুতলা চিফ মিনিস্টার, এমএলএ, বিধায়ক, প্রধান, কর্মচারী কি হারে দুর্নীতি করতেছে প্রতিদিন, কত। আর ত্রিপুরা দেখেন না কত কোটি টাকা দুর্নীতি হইতেছে। তাহলে যদি মনে করেন 10 কোটি টাকার দুর্নীতি, সমস্ত অফিসে মিল্লা মিডিয়েশনের মন্ত্রীরা যদি 10 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে প্রতি মাথা পিছে কত টাকা এরা লিখতে নিতেছে। তো ভারতবর্ষের এই অবস্থা কিভাবে পরিবর্তন করার দরকার? বাংলাদেশে যে কিছুদিন আগে এইভাবে মানুষ নামছে, প্রধানমন্ত্রী ভাগ্যের কুল পায় না। যাই হোক, সে সাতচারি হোক আর যাই হোক, এগুলো পরে নেবার প্রথম ধাপে জনসাধারণ এইভাবে ভারতবর্ষ নামতে হবে, যাতে প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার বাড়ি করে না থাকতে পারে এমএলএ মন্ত্রীরা। এই কাজটা নিয়ে দেখবেন ভারতবর্ষের সুশাসন হবে এবং প্রতিটা ফ্যামিলিতে এই টাকাগুলি কালেকশন হলে
আপনার কোটি টাকা করে 3 কোটি 4 কোটি টাকা করে প্রতি ফ্যামিলিতে পারবো। আর দেখেন আরো আশ্চর্যজনক অবস্থা, এই বড় বড় যে ব্রিজ কাজ করে মাটি দিয়া চারদিকে দিয়া রোড দিয়া দেয়, আজকাল ব্রিজ গুলি সব ভেঙে পড়তেছে। বিহারেও কিরকম দুর্নীতি, বিহারের দুর্নীতি করতেছে মানুষের জন্য। সমস্ত বিহারি সারা রাজ্যে এরা ঘুরে ঘুরে এই কামাই করে খাইতেছে, যে 100 টাকা 50 টাকা লেগে বহু পোলা পালাই দিয়া এই রাজ্যে বিভিন্ন রাজ্যে ঢুকতেছে। তাহলে আপনি চিন্তা হ্যাঁ, আমরা আইছি সুস্থ বিচার লাগবো। আমরা লোকাল গাড়ি যেতে, আমরা তো বাইরে যাই না, কি দিতাম আমরা গাড়ি। নমস্কার, কে বলছেন? লোকালাই চলতে হইব। নমস্কার, আমি বিল্লা থেকে বলছি। হ্যাঁ বলুন। যেটা আজকেই আপনারা দিয়েছেন প্রকাশ্যে পুলিশের ঘুষকাণ্ড। আচ্ছা দেখুন, আমাদের দেশের যে পরিস্থিতি, সিবিআই থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই ঘুষের সঙ্গে এখন জড়িত। আমরা দেখেছি সিবিআই এর এক বড় অফিসারও ঘুষকাণ্ডে সাসপেন্ড হয়েছেন। তো আসলে মানুষ ভরসাটা রাখবে কার উপরে? প্রতিটি ক্ষেত্রে যদি আমরা কোথাও যদি দুর্নীতি হয়, আমরা আইনের আশ্রয়ে যাই। আর প্রথমত আমরা তো যাই পুলিশের কাছে। তারাই যদি সে প্রকাশ্য ঘুষ নিতে থাকে এবং ঘুষ দিতে বাধ্য হয় মানুষ, তাহলে এই দেশের মানুষরা কোথায় যাবে? এবং আমার তো আশঙ্কা, এই অন্যায় বিচার চলতে চলতে দেশটা একটা সময় এমন পর্যায়ে যাবে, আমরা সাম্প্রতিককালে বাংলাদেশে যে পুলিশের অবস্থা দেখেছি, সেটা মানুষের ক্ষুব্ধ হয়ে সেটা যেন না হয়। পুলিশের দায়িত্ব পালন করুক। এমনিতে ত্রিপুরা পুলিশ সম্পর্কে অসংখ্য অভিযোগ, যারা অপরাধ করে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ জানাতে হয়, থানাতে পুলিশ বাবুরা সেই অভিযোগ নেন না, বরং যার বিরুদ্ধে অভিযোগ তাকে জামাই আদরে রেখে দেন। আর যারা অভিযোগ করেন তাদেরকে অযথা থানায় নিয়ে এসে হয়রানি করেন। এই হচ্ছে আমাদের পুলিশদের কালচার। তো এই যদি চলতে থাকে, এবং এটা সাধারণ পাবলিক কতদিন মেনে নেবে সেটাই ভাবার সময় হয়ে গেছে। আমি আমার কথাটা, যারা আমার নিজের আত্মীয় স্বজন আছে পুলিশ কর্মী, যারাই এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, তারা যদি আসলে অতি সত্ত্বর সতর্ক না হন, তাহলে কিন্তু একটা সময় পাবলিককে কিন্তু থামানো যাবে না, এটা নিশ্চিত। আমি শুধুই আবেদনটুকু রাখবো যে আপনাদের উপর মানুষের যে ভরসা, সেই ভরসা স্থলটা নষ্ট করবেন না। আপনারা এমনিতেই এই রাজ্যের অনেক ক্ষতি করে দিয়েছেন, প্রশাসনের অনেক ক্ষতি করে দিয়েছেন, পুলিশ ব্যবস্থাটার প্রতি মানুষের একটা অবিশ্বাস চলে এসেছে। এই জায়গা থেকে আর নিচে নামাবেন না, আপনারা এটাকে আবার উপরে তুলে নেওয়ার চেষ্টা করেন। আপনাদের কথায় কথা আমরা বলি কালাসপ্রাপ্ত পুলিশ, সেই যে সম্মানটুকু আপনারা অর্জন করেছেন সেটাকে রক্ষা করবেন, এটাই আপনাদের প্রতি আমাদের আবেদন। এটাই আজকের দিনে আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কিন্তু আজকে তো যে বেসরকারি ড্রাইভার লাগে যেরকম হচ্ছে, সরকারি ড্রাইভারদের সঙ্গে এরকম হচ্ছে, আলোচনা করছি। কিন্তু আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা বেসরকারি ড্রাইভাররা কাজ করছি, কিন্তু দীর্ঘদিন আমরা 2012-তে 2003-তে কাজ করে যাচ্ছি। তখন মনে করেন আমাদের গাড়ি খারাপ বলছে, আমরা ডিপার্টমেন্টের নামও বলছি, আইসিডিএস ডিপার্টমেন্ট ত্রিপুরা, যে গাড়িগুলো ভাঙ্গা, ওরা এসি লাগে, ওই যেরকম কামাই পদক্ষেপ করছে প্রশাসন পুলিশ, এরকম সিটিগুলো এখন কামাই করছে। ছেলেরা স্কুলে নিতে হলে প্রাইভেট গাড়ি দিয়ে নিতে পারে, এটা একটা কামাই। মিসেসকে নিয়ে একটা অফিসে নামা দিয়ে যেতে পারলে কামাই। যেরকম আমাদের আইসিডিএস এর মাতার বাড়িতে রানিং গাড়ি বন্ধ করে দিয়েছে, জানেন, সিডিপিও প্রদীপ দেবনাথ, ও রানিং গাড়িকে কন্ডাম দিয়ে দিয়েছে,
বলে তোমরা তো প্রাইভেট ড্রাইভার, তোমরা তো চলে যাও, তোমাদেরকে দিয়ে আমার কামাই হচ্ছে না, এরকম বলছে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে অলরেডি টাকাও আছে, গাড়ি কেনার জন্য অলরেডি টাকাও আছে। মন্ত্রী বা সেক্রেটারি আমাদের গাড়ি কেনার জন্য পারমিশন দিচ্ছে না। তো টাকাগুলো তো আমরা খরচ করতে হবো, আমরা কিভাবে করবো? এরকম করে আমাদের দুর্ভোগ জানাচ্ছে। বলতে আপনারা প্রাইভেট ড্রাইভার, আমরা আজকে নামা দিলে কালকে বাড়িতে চলে যাবেন, এরকম। কিন্তু ওরা প্রাইভেট গাড়ি নিলে বাজার খরচ করতে পারবে, বউ নিয়ে ঘুরতে পারবে, ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারবে। কিন্তু সরকারি গাড়িগুলো তো ইউজ করা যাচ্ছে না এই কারণে। এরকম প্রাইভেট গাড়িও এরকম, পুলিশ 300 টাকা ফাইন দিলে হবে না, 500 টাকা ফাইন দিলে হবে না। তো পুলিশের থেকে দেখে সিভিল অফিসার গুলো এরকম করছে ড্রাইভারের সঙ্গে, সব ব্যবহারে এরকম। কিন্তু কোটি কোটি টাকা পড়ে রয়েছে গাড়ি কেনার জন্য ডিপার্টমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে ITDS একটু, কিন্তু গাড়ি কিনছে না। পুরান গাড়ি, 2001-এর গাড়ি, 2003-এর গাড়ি, 2004-এর গাড়ি আছে, কিন্তু গাড়ি কেনার জন্য ডাইরেক্টর সেক্রেটারি পারমিশন দিচ্ছে না। প্লাস মন্ত্রীও কোনো হেল্প নেই। মন্ত্রী বলছে চলো চলো, আমার চিঠি বুকা সত্যি করতে হবে, না হলে আমার ডিপার্টমেন্ট গুলো কিভাবে চলবে? এরকম পুলিশের অফিসারদের 300 টাকা হলে হবে না, 500 টাকা লাগবে ফাইন, 1000 টাকা লাগবে, সব। চলতেই হোক। আমরা বাইরে যদি যাই বলো টিফের লিখে, আমরা এদিকে থেকে আমরা নমস্কার, কে বলছেন? পাইলে আমরা থানা পাই। নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, পুলিশ প্রকাশ্যে ঘুষ খায়। পুলিশ না, শুধু পুলিশের হয়তো ব্যাপারটা, সুযোগটা একটু অতিরিক্ত, কারণ পুলিশেই সবচেয়ে বেশি সুযোগ পায়। আমি আরো 1-2 দিন বলেছি যে ত্রিপুরা রাজ্যে পুলিশের যে বড় অফিসার ছিলেন CZ কপুর, উনি ঈদের সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, 5টা থানাকে আদেশ দিয়েছেন ওনার খরচ বহন করার জন্য। একজন SI গিয়ে কলকাতা থেকে সব বাজার করে এনেছেন। কাজেই পুলিশের এবং থানার উপর এরকম চাপ থাকে। জানি না এখন সেই চাপ আছে কিনা, আর না হলে তো মঙ্গল। তারা এইভাবে অন্যায়ভাবে টাকা জোগাড় করবে, তারা কিছু খাবে না, এটা হয় না। কাজেই প্রত্যেক দপ্তরই, আপনার বিগেলস দপ্তর একটা বিশাল ঘুষকাণ্ডের কারখানা। আমি গতদিনে বলেছি, মুখ্যমন্ত্রী এখানে আমাদের এলাকায় এসেছেন, মানুষ শিশি করেছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রসাদ খেতে। যেই বাড়িতে এসেছেন, এই বাড়িটার ছেলেটা চাকরি বাকরি করে না, শুধু বিগেলসে লাইসেন্স মানুষকে বাইট করে দেয়। যে গাড়ি চিনে না তাকেও গাড়ি ড্রাইভার লাইসেন্স দেওয়া হয়। এরকম অবস্থা। আপনারা যদি যোগাযোগ করেন দেখবেন সত্যটা প্রমাণিত হয়ে যাবে। সে কাজেই আমি বলেছি যে আফগানিস্তান, পাকিস্তান উগ্রপন্থীর জোট, বাংলাদেশে থাকে কিছু গরু চোর, আর ইন্ডিয়ার ভিতরে আমরা ত্রিপুরা সহ বেশিরভাগই ঘুষখোর। সুযোগের অভাবে আমি চরিত্রবান। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। টিভির সাউন্ডটা বন্ধ করুন। কিছুদিন আগে, বলতে 2-3 দিন আগে মনে
যতটুকু জানি যে আপনাদের যে সাংবাদিকরা আছেন ওনাদেরকে আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলল কেউকে ছাড়া হবে না। উনি ভালো নিয়েছে, উদ্যোগ নিয়েছে, কিন্তু বাকি যারা যে আক্রান্ত হচ্ছে বিরোধীরা, উনাদের ইয়েতে উনি একটা কথা কেন বলেন না? উনার কি দল? বিরোধীরা সবসময় আক্রান্ত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে বিকাশ দেববর্মার যে বিকাশ, এটা নিয়ে প্রদ্যুৎ কিশোর, অনিমেষ দেববর্মা আজকে কোথায় তারা? এই হারে লুটপাট চলছে ত্রিপুরা রাজ্যে, সরকারি টাকা, মানে কি বলবো, ওরা কোথায় এখন? প্রদ্যুৎ কিশোর কি বললো আর কি হচ্ছে? অনিমেষ দেববর্মা তো এইবার বিধানসভাতে কোনো কথাই বললো না। উনি যখন বিরোধী দলের নেতা ছিল উনি অনেক বক্তৃতা করেছে, আজকে জনমন্ত্রিত্ব পেয়েছে, উনি সবকিছু ভুলে গেছে। আর উনি যে পড়ার থাকে, কি বলবো, আর বহুত কিছু হচ্ছে এখানে। আপনারা যদি আসেন সবকিছু ধরতে পারবেন। কি হচ্ছে? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনারা স্ক্রিনে আমরা যা দেখলাম, বিশ্বাগঞ্জের থানা প্রকাশ্যে পুলিশ ঘুষকাণ্ডে জড়িত, সেটা আজকে না, বিশ্বাগঞ্জের থানা এবং মধুপুর থানা অনেকদিন যাবতীয় তা চলছে সবার সাথে, এবং পটুলা হইতে আরম্ভ করে সমস্ত কিছু। একটা কথা আছে দাদা, দেখেন, যেই ঘরের গার্জিয়ান দুর্নীতিবাজ হবে, সেই বাচ্চা কাচ্চা, স্ত্রী সন্তান যারা আছে তারা প্রত্যেকে দুর্নীতিতে জড়িত হয়। আমাদের ত্রিপুরা রাজ্যটা দুর্নীতিতে জড়িত হয়েছে এখন। আপনারা দেখুন, আমরা দেখছিলাম আপনারা স্ক্রিনের মাধ্যমে কিছুদিন আগে বিধানসভাতে সুদীপ রায় বর্মন স্বচ্ছ ভারত স্বচ্ছ বিকাশ একমাত্র বিকাশের বিকাশ সেটা ধৈর্য তুলছিল, তার কোনো প্রতি উত্তর দিচ্ছে না। এখানে দেখা গেছে, আমরা দেখছি লক্ষ্য কইরা, প্রত্যেকটি বিধায়ক, শাসক দলের এবং মন্ডল সভাপতি, চেয়ারম্যান, প্রধান তারই দুর্নীতিতে জড়িত। আর এই সরকারের প্রশাসন কেন দুর্নীতিতে জড়িত হইতো না? অবশ্যই, কারণ আমরা দেখছি আপনারা চ্যানেলের মাধ্যমে মেলাগড় পৌরসভার পৌরপিতা স্বামী হাজবেন্ড যখন জীবিতে ভর্তি, উনি দাঁড়াইয়া কইতাছে আমি বিচার পাই না, আর সাধারণ মানুষ কি বিচার পাইবে এই প্রশাসনের কাছে? প্রশাসন দুর্নীতিবাজ, ঘুষখা। সেটা আমরা বলি না, কিন্তু আসলে শাসক দলের কিছু কিছু নেতারাই বলে, যারা নিয়ে আসলে সঠিক বিচারটা পায় না, এবং এই দুর্নীতির বিরুদ্ধে। কারণ শাসক দলের মধ্যে সবাই তো খারাপ না, ভালো তো আছে, ভালোরা কিন্তু এই কথাটা বলে। আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তাই নিয়ে কতটুকু দেখে এগুলা, এটা আমাদের একটু সংশয় আসছে। এইখানে আমরা একটু ইতস্ততে আছি কতটুকু যে দেখে, কারণ তাই না আমার মনে হয় যে আসলে অন্যর কথায় চলে। যদি অন্যর কথায় না চলতো, প্রশাসন এইবার যে হইতো না, আর দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি হইতো না। এই দেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি হওয়ার কারণ একমাত্র প্রশাসনের কারণে, কারণ প্রশাসনটা জলদাসে পরিণত হইয়া গেছে। জলদাসে পরিণত হওয়াতেই আজকে ত্রিপুরার যে অবস্থা এরকম। তবে আমি পুলিশ কর্মীরা যারা আছে প্রত্যেকটি ভাইয়ের কাছে অনুরোধ করবো, অন্তত এই জায়গা থেকে দূরে সরে আইও। তোমরা দেখো পাশাপাশি রাজ্য বাংলাদেশে দেশে কি অবস্থা, পুলিশটারে জনগণ লাশ পুঞ্জিত কিন্তু ব্রিজের মধ্যে দড়ি টাঙ্গাইয়া ঝুলাইয়া মারিয়া রয়েছে। আমরা চাই না যে আমাদের ভারতবর্ষে ত্রিপুরায় এই ধরনের ঘটনা ঘটুক, জনরোষে পরিণত হোক। অন্তত দেশটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে থাকে, এই অনুরোধই করবো অন্তত পুলিশ প্রশাসনের কাছে। এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। এই যে কথাটা বলতে চাইতেছি, আমি একজন শ্রমিক, ড্রাইভার, পরিবহন শ্রমিক। হ্যাঁ, তো ওই আজকে যেটা দেখলাম
ড্রাইভার কাছ থেকে পুলিশের বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এটার বাস্তব একটা অভিজ্ঞতা আমার আছে, আমি দিতেছি, আমি কইতেছি আর কি। তো বিষয়টা হলো 2014 সালে আগরতলা থেকে আমি মানে মালগাড়ি চালাই, মালগাড়ি লই আইলাম, আইয়া এই আপনার গুরকা বস্তির আগে আমি ফাইন দিয়েছি, খাইতে আইছি 500 টাকা। হ্যালো, শুনতে পাচ্ছেননি? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তারপরে আইলাম খোয়াইয়ের মানে ও খোয়াই চমুনি দিয়ে খোয়াই নদীর এদিকে এই পারে ব্রিজের এই পারে আগরতলা থেকে আইছে। এইখানের মধ্যে একজন দারোগা বাবু, তাই নাম আমি কইতাম না, সরকার বাবু, সরকার দারোগা। সরকার বাবু আমার বললো, এই তুই আইছস ফাইন কাটছস? আমি স্যার আমি তো রাধানগর রাধানগর পারে এত ফাইন কেটে আইছি। কয় না নাই যে বুয়া তুই এখন আরো 500 টাকা ফাইন কাটবি। তারপরে আমারে আমি বুঝে দিলে আপনি রিসিট দিবেন, দিছে আমারে। তারপরে আইলাম, এর 2 মাস পরে আমার নামে সমন হয়েছে খোয়াই থানা থেকে। এরপরে আমি গেছি পরে এই সমনে লইয়া গেছি, আমার একজন উকিল বাবু ধরছি, উকিল বাবুর নাম কইতাম না, তাই নিয়ে এলো দাশগুপ্ত। হ্যাঁ, দাশগুপ্ত স্যারের কাছে গেছি, উকিলের লগে যোগাযোগ করছি। এরপরে ওই ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে যোগাযোগ করছি, তাই নিয়ে নাম কইতাম না। দস্তুর মতে আমার সঙ্গে আমি দুটা ফাইনের যে এটা দেখাইছি পরে দস্তুর মতে কইছে আমার উকিল বাবু আমার কইছে, যদি তুমি যে প্রমাণ দেখাইছো তাইনে সাসপেনশনে পড়বো, তুমি এক কাজ করো, এই তাইনের সঙ্গে তুমি আপোষ করো। আমি তাইনের সঙ্গে আপোষ করতাম না। আমার যে মানে কমলপুর থেকে আসা যাওয়া গেছে, খরচ গেছে, এটা তাইনে যত টাকা সরকারের থেকে মারছে এই টাকা আমার ফেরত দিয়ে দিব। এরপরে সরাসরি আইছে ওই সরকার বাবু, সরকার দারোগা বাবু, ওনা আছে কিনা আমি জানি না, রিটায়ার্ড হয়তো হয়ে গেছে। এই হলো পুলিশের মানে পুলিশ, সব পুলিশ না, মানে ট্রাফিকের যে কিছু কিছু লোক আছে এরা ফিট কার্যেন ড্রাইভার, আমরার মতো সাধারণ ড্রাইভাররা দিয়া বিডিও চাইবো, টেকাও চাইবো, আবার করবো আমার পিঠটা একটু খাচ্ছি। এটা আসাম পুলিশের মতো হয়েছে দাদা। এই হলো আমার বক্তব্য। যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতাম পারবো, আমার কাছে এটা ইয়ে আছে। এরপরে আমি বলছি ঠিক আছে, আমি এই চুট্টু করি, আমি তাই চাকরি ওই সরকার বাবুর চাকরি বাঁচে নাই। নমস্কার। আমরা বাইরে যদি যাই বড় টিফের লিখে আমরা এদিকে থেকে আমরা দাঁড়িয়ে ফাইন কেটে যাই, পাইলে আমরা থানা পাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে বিষয়টা পুলিশের যে ঘুষকাণ্ড, আসলে দেখেন পুলিশ বেশিরভাগ এখন বাইকের উপরে বেশি মানে বাইক পরিমাণে ধরছে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা আসলে ভালো দিক। আর আরেকটা বিষয় হলো গরু যে মাল গাড়িগুলো সেদিকে ধরে এটাও ভালো দিক, কিন্তু পুলিশ সব দিক খারাপ করছে, তারা কিন্তু খারাপও করছে। কিন্তু আমরা দেখি, কারণ আসলে পুলিশ কোনো ভাবে আমরা বলি, আমরা উদয়পুরের মাধ্যমে যখন চলাচল করি, ওরা আমার আরেক সময় এই আলোচনাটা করেছিলাম, কিন্তু অনেকে হেলমেট ছাড়াও চলে, কিন্তু তাদেরকে কিন্তু অ্যাটাক করে না। কিন্তু দুর্বল লোকেরা কিন্তু তারা সবসময় হেলমেট না থাকাকালীনও তাদের হেলমেট থাকাকালীনও তাদেরকে ধরে চেকিং করে, না হলে পলিউশনের লাগে সমস্যা করে। নতুন সাইকেল কেনার পরে তো 6 মাস তো তার কোনো পলিউশন থাকার লাগে না, কিন্তু অনেক সময় দেখা যায় পলিউশনের জন্য করে। কিন্তু আসলে পুলিশ, সব পুলিশ খারাপ না, সব পুলিশ যদি খারাপ হয়ে হতো তাহলে কিন্তু চলতো না। কিন্তু আসলে পুলিশের ভূমিকা আমরা ট্রাফিকের ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে বলতে গেলে তো পুলিশের
ভূমিকা কোনোটাই নাই এই রাজ্যের মধ্যে, কোনোটাই নাই এখন পর্যন্ত আমরা দেখি না প্রশাসনিক কিন্তু তারা তাদের মতন করে চলছে। আমরা চাই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো ভূমিকা, কিন্তু তার মধ্যেও কিন্তু মানুষ যখন সাধারণ মানুষও হয়রানি হয় না তা না, কিছু কিছু জায়গাতে হয়রানি হয়, ভালো লোকও হয়রানি হয়, মানে খুব কি বলবো বলার মতন আর কিছু নেই। কারণ পুলিশ প্রশাসনের মতন কাজ করে যাচ্ছে, সেটা আমরা আলোচনা করছি। পুলিশ প্রশাসন যখন 500 টাকা কাগজপত্র দেখা, ফাইন 500 টাকা দিয়ে দিলে তার কাগজপত্র আছে কিনা সেটাও দেখে না, লাইসেন্স নিয়ে যাচ্ছে, তাদেরকে ফাইন করে 500 টাকা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। সেটা হলো আসলে মূল বিষয়। আমার বক্তব্য হলো তার সমস্ত কাগজপত্র দেখার পরে যদি কাগজপত্র ফল থাকে তাহলে তাদেরকে জরিমানা করার দরকার। আমরা দেখি উদয়পুর থানার মধ্যে যখন অ্যারেস্ট হয় বা সাইকেল নিয়ে যা বা কোন অন্য যান্ত্রিক হয়ে যা, কিন্তু কাগজপত্র কোনোটাই দেখে না, লাইসেন্স নিল, 500 টাকা ফাইন দিল, ফাইন দিয়ে গাড়ি নিয়ে আসলো। সেটা হইল মূল বিষয় আর কি, ট্রাফিকের বিষয়। আমরা ট্রাফিক সম্বন্ধে আর কি আলোচনা করবো সেটাই আমরা বললাম আর কি। সমস্ত কিছু দিক খতিয়ে দেখার পরে ট্রাফিক ডিপার্টমেন্ট যাতে সেটা করে সেদিকে আমরা আবেদন করবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলতই আমরা বাইরে যদি যাই বড় টিপের লিখে আমরা এদিকে থেকে আমরা দাঁড়িয়ে থাকি কেটে যাই, পাইলে আমরা থানা পাই। নমস্কার, কে বলছেন? হয়তো না তোমরা দায়িত্ব দিও, আইতো দিও। হ্যাঁ বল। বলছিলাম প্রকাশ্যে পুলিশের ঘুষ কাণ্ড। আসলে সত্যি পুলিশ তো দপ্তরটা এতই বিশাল, সবচেয়ে বড় দপ্তর আমাদের রাজ্যে বা দেশে, তো ওরা ঘুষ খাবে না, খাবে কে? তারা জনগণের সাথে সরাসরি যুক্ত। আপনি পুলিশকে দেখলেন, ওনারা তো ঘুষ খায়। কোন দপ্তরটা ঘুষ খায় না? যতটা দপ্তর আছে, শিক্ষা দপ্তর বলুন, ঘুষ খায় না? একটা জিপিএফ নিতে গেলে তার সঙ্গে চাকরি করছে বা অন্য কোথাও চাকরি করছে, তাকে জিপিএফটা নিতে গেলে তাকে ডিলিং ক্লার্ককে টাকা দিতে হয়। পিডব্লিউডি রাস্তা, সে যে রাস্তাটা করবো তার স্যাংশন কত, সেই ব্রিটিশ আমলের একটা স্যাংশন, ওইটার মধ্যে সে কাজটা করবে। এরপর তাকে ওই ঘরে দিতে হবে, ওই ঘরে দিতে হবে, এরপরে টেবিল তো আছেই। আপনি এমন একটা দপ্তর বলুন যে দপ্তরটাতে ঘুষ খায় না। আগে একটা প্রবাদ ছিল, শুনতাম আমরা, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি পেলে বড় জোর 5 বছর চাকরি করলেই হয়ে যেত। এখনো হয়। একটা রেঞ্জের আন্ডারে কম করে 5টা বিট অফিস থাকে। তো ওই একটা রেঞ্জার বছরে কত কোটি টাকার কাজ করার, ওনারা কিন্তু সার্ভিস করেন, পাশাপাশি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরের থেকেও বড়। এই 5টা বিটে টাকা ছড়িয়ে ছিটিয়ে দিত, মানে রেঞ্জ অফিসার ফরেস্টারের মাধ্যমে দিত। তো বাগান করা হতো, কে যেত তো সামনে একটু বাগান করা হতো, আর পেছন দিকে পুরো খালি। দেখেছি, আমরা দেখেছি। তো ওই যে ঘটনাগুলো আর কি, আমি বলছি, কেন বলছি, আপনি বলুন সরকারি যে গাড়িগুলো আছে এগুলোর কোনো কাগজপত্র, রেজিস্ট্রেশন কিচ্ছু নেই, এরা বিন্দাস চলছে। আপনি প্রত্যেকটা অফিসে দেখুন, ইলেকট্রিসিটি অফিস বা বিভিন্ন অফিসে তাদের বিল দেওয়া হয় না, অফিসের কোনো বিল দেওয়া হয় না, লক্ষ লক্ষ টাকা পরে থাকে। তো ওই যে টাকাগুলা পরে রয়েছে, কে তদারকিটা করবে? কে? সরকারটা আছে কি নেই সেটাই আমরা বুঝতে এখনো অসুবিধায় আছি আর কি, দুবিধায় পড়ে আছি এক কথায় যেটা বলি। তো ঘটনা হলো, আমরা পুলিশকে, পুলিশের মধ্যেও ভালো ব্যক্তি আছে, আর পুলিশ দপ্তরটা এরকমই ঘুষ নিতে নিতে এরকম একটা পর্যায়ে গেছে, ওদের নিজের বাইকে মেরে ফেলছে মাফিয়ারা, ওই ফেন্সি মাফিয়া বা গরু পাচারকারী গাড়ি ধাক্কা দিয়ে মেরে চলে যাচ্ছে, কোনো বিচার নেই। তো এগুলো তদারকি করার জন্য তো কেউ নেই। তো এটা তো স্বাভাবিক বাড়তে থাকবে দিনকে দিন। আমাদের সর্ব অঙ্গে ব্যথা, ওষুধটা আমি কোথায় দেব? এরকম একটা অবস্থায় আমরা
থেকে আমরা কবে নাগাদ উত্তরণ পাবো? তো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলবো এগুলো একটু নজর দিন। প্রত্যেকবারই বলি, আবারও বলছি, আপনি একটু নজর দিন। এভাবে থাকলে চলতে পারে না, জনগণ ভুগছে, এগুলো মাথায় রাখুন মুখ্যমন্ত্রীজি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই। এবং আমরা আপনাদের প্রত্যেকের কাছে যে কয়েকটি ঘটনা প্রায় প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি, তার মধ্যে আজকের ঘটনাটি একটু অন্যরকম। এখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মহানির্দেশক, পুলিশ টিম যারা পরিচালনা করেন, সেদিক থেকে তাদের কি ভূমিকা, তারা কি করবেন সেটা সময় বলবে। সাধারণ মানুষকে আর কতদিন ঘুষ দিতে হবে, শুধু বিশ্রামগঞ্জ নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, সেদিক থেকে সাধারণ মানুষ হয়তো তারও বিচার করবেন। সেদিক থেকে পুলিশের প্রতি সাধারণ মানুষের ভয়ভীতিকে কাটিয়ে আজ যখন পুলিশের বিরুদ্ধে থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, সেই লজ্জা পুলিশের আছে কিনা, মহানির্দেশক সেই লজ্জায় লজ্জিত হয়েছেন কিনা কে জানে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।